This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সঞ্জয় গান্ধী দিয়ে শুরু, আর এখন তালিকা এসে পৌঁছলো অজিত পাওয়ারে। মহারাষ্ট্রের বারামতিতে বিমান দুর্ঘটনা। শুধুমাত্র উপমুখ্যমন্ত্রী নয়, বিমানে থাকা আরও 4 জনের মৃত্যু। জাতীয় রাজনীতিতে বছরের প্রথম দুঃসংবাদ এলো মহারাষ্ট্র থেকে। বারামতিতে চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনায় মারা গেলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। व्यक्तिगत मेरे लिए वो एक बहुत ही दमदार और दिलदार इस प्रकार के मित्र थे। हमारे लिए बहुत ही बेहद दुखद है और महाराष्ट्र के लिए भी दुखद है, उनके परिवार के लिए तो बहुत ही दुखद है। মুম্বাই বিমানবন্দর থেকে সকালে উড়েছিল অজিত পাওয়ারের চার্টার্ড ফ্লাইট। পৌনে 9টা নাগাদ বারামতি বিমানবন্দরে নামতে গিয়ে ক্র্যাশ করে বিমানটি। প্লেনে অজিত পাওয়ার ছাড়াও 4 জন ছিলেন। তাঁদের মধ্যে পাইলট ও ক্রু মেম্বাররাও ছিলেন। তাঁরা কেউ বাঁচেননি। পাহাড়ে ঘেরা বারামতিতে সকালে কুয়াশার হালকা পরত ছিল। সেটাই দুর্ঘটনার কারণ কিনা তা স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দলমত নির্বিশেষে দেশের সব রাজনীতিক শোক প্রকাশ করেছেন। সংসদের বাজেট অধিবেশনের শুরুতে শোক জ্ঞাপন হয়েছে। बहुत ही दुखद समाचार है और समस्त पवार परिवार और जितने भी समर्थक हैं उनको हमारी तरफ से संवेदना। ये बहुत ही दुखद और दुर्भाग्यपूर्ण है। पिछले 40 साल से महाराष्ट्र के राजनीति में मेरे बहुत घनिष्ठ मित्र रहे कि उनका जाना सिर्फ महाराष्ट्र के लिए ही नहीं, देश की राजनीति के लिए एक बहुत बड़ी क्षति है। किसकी मौत कहाँ लिखी हुई है, कैसे लिखी हुई है, ये आप और मैं नहीं जानते, ये सिर्फ ऊपर वाला जानता है। অজিত পাওয়ারের হঠাৎ মৃত্যু গোটা দেশের রাজনৈতিক বাতাবরণকে শোকে মুহ্যমান করে দিয়েছে। তবে তিনি প্রথম রাজনীতিক নন যিনি বিমান দুর্ঘটনায় মারা গেলেন। তালিকাটা শুরু হয় সঞ্জয় গান্ধীকে দিয়ে। দিল্লিতে 1980 সালে মারা যান তিনি। মাধবরাও সিন্ধিয়া 2001 সালে মারা যান উত্তরপ্রদেশে। 2002 সালে অন্ধ্রপ্রদেশে কপ্টার ভেঙে মারা যান লোকসভার তৎকালীন স্পিকার GM বালাযোগী। 2009 সালে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডি মারা যান। 2011 সালে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দর্জি খান্ডু একইভাবে মারা যান। 2021 ডিসেম্বরে মারা যান সামরিক প্রধান বিপিন রাওয়াত। 2025 জুন মাসে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মারা যান গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। আর 2026 28 জানুয়ারি বারামতিতে মারা গেলেন অজিত পাওয়ার। उनका जो देहांत हुआ मैं समझूंगा कि प्रीमैच्योर डेथ है। অজিত পাওয়ারের মৃত্যু গাফিলতি না ষড়যন্ত্র, তদন্ত করে দেখবে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিহারের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু। বিমান ভেঙে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনা নাকি এর পেছনে ষড়যন্ত্র আছে, এই আলোচনা উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অজিত পাওয়ারের অন্ত্যেষ্টি হওয়ার আগেই তার মৃত্যু ঘিরে শুরু হলো রাজনীতি। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিরোধীদের কার্যত নিশ্চিহ্ন করে দিয়ে এভাবেই প্রকাশ্যে মজা করেছিলেন মহাজুতি ত্রিফলা। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পরিচয় মারা গিয়েছেন অজিত পাওয়ার। इस दुर्घटना ने महाराष्ट्र के उप मुख्यमंत्री अजित पवार जी और कुछ साथियों को हमसे छीन लिया है। अजित दादा ने महाराष्ट्र और देश के विकास में अपना बड़ा योगदान दिया है। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অন্য। few days ago I came to know that from social network that somebody from other party they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP, but tomorrow he is supposed to join the original force of their party. অজিত পাওয়ার ও শরদ পাওয়ার মিলে ফের অখণ্ড এনসিপি তৈরির পরিকল্পনা হচ্ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দাবির ভিত্তি হতে পারে মহারাষ্ট্রের পুর নির্বাচন। পিম্পি ছিন্দুয়ার পুর নির্বাচনে এনসিপির 2 গোষ্ঠী জোট গড়ে লড়েছিল।
অজিত পাওয়ার ও শরৎকন্যা সুপ্রিয়া সুলে পাশাপাশি দাঁড়িয়ে ইস্তাহার প্রকাশ করেছিলেন। সম্প্রতি কিন্তু একটা বিপজ্জনক বিজেপির পক্ষে তথ্য সামনে এসেছিল। শিবসেনার সম্ভবত সঞ্জয় রাউত তিনি জানিয়েছিলেন যে এই অজিত পাওয়ার তিনি আবার বিজেপি সঙ্গ ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। এর মধ্যে আচমকা এই দুর্ঘটনা। তাই কি অজিত পাওয়ারের হঠাৎ মৃত্যুর সঙ্গে বিরোধী রাজনীতিকদের নিরাপত্তাকে জুড়ে দিলেন মুখ্যমন্ত্রী? দাবি করলেন সুপ্রিম কোর্টের নেতৃত্বে তদন্তের। There is no safety and security of the people of this country. Even the political leaders, I do not know what is the fate of the opposition political parties. I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. বিমান দুর্ঘটনার তদন্ত হওয়া উচিত মনে করছেন জাতীয় স্তরের রাজনীতিকরাও। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নির্দিষ্ট সন্দেহ প্রকাশ এখনো কেউ করেননি। इस प्लेन क्रैश में क्या हुआ अभी शायद हम में से किसी को इस पर टिप्पणी करनी नहीं चाहिए। तहकीकात हो, इंक्वायरी हो, उसके बाद पता चलेगा क्या जहाज में खराबी थी, क्या मौसम खराब था, कोई और वजह थी। आखिर देखते हैं। देखिए जांच तो होना चाहिए क्योंकि ऐसा एक्सीडेंट हुआ है जो अननेचुरल है। ষড়যন্ত্র আসে কি নেই সেটা বড় কথা নয়, কিন্তু এত বড় ব্যক্তিত্বের মৃত্যুতে পূর্ণ তদন্ত হওয়া উচিত বলে মনে করি। সন্দেহ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় নিম্ন রুচির পরিচয় দিয়েছেন। অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অত্যন্ত নিম্ন রুচির কথাবার্তা, নিম্ন রুচির কথাবার্তা। উনি রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কখনো বেরোতে পারলেন না। দুর্ভাগ্যজনক, ইনাকেই আমরা 11 সালে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলাম। লজ্জা, বাংলার গর্ব মমতা নয়, বাংলার লজ্জা মমতা। অজিত পাওয়ারের দেহ তাঁর পরিবারের হেফাজতে যাওয়ার আগেই শুরু হয়ে গিয়েছে মৃত্যু ঘিরে রাজনৈতিক বিতর্ক। তাও মহারাষ্ট্রে নয়, বাংলায়। মহারাষ্ট্রে ভোট নেই, বাংলায় রয়েছে। তাই কি মৃত্যু যেখানেই হোক বিতর্ক বাংলাতেই হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সকালে বলেছিলেন আজ না হলেও কাল দিল্লি তিনি যাবেনই। তবে তিনি কবে দিল্লি যাচ্ছেন, মানে তৃণমূলের যে মমতা বন্দ্যোপাধ্যায় কবে দিল্লি যাচ্ছেন সেটা মোটামুটি পরিষ্কার না হলেও তার সূচি এই মুহূর্তে স্থির। মানে সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে তিনি 2 তারিখে দিল্লি যাচ্ছেন, নির্বাচন কমিশনে যাবেন তিনি এবং সেখানে নির্বাচন কমিশনের মুখোমুখি হবেন। আর তার ঠিক পরের দিনই না সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, ইডি মামলার শুনানি রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন ফেব্রুয়ারির শুরুতেই দিল্লি যখন শীতে কাতর, সেখানকার রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। লাশ কাটা ঘরে পড়ে আছে লাশ। কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত? 140 জন হয়ে গেছে প্রায়। লাশময়ীরা করে উপহাস, মৃত্যুর যন্ত্রণায় কাঁদছে বাতাস। এভাবেই শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। এসআইআর কিভাবে বাংলার মানুষের প্রাণ ওষ্ঠাগত করেছে তা নিয়ে নিজের লেখা একটার পর একটা ছড়া পড়ে শোনাচ্ছিলেন সিঙ্গুরে। আর একটা বলি, আতঙ্ক কাঁপছে, আতঙ্ক কাঁপছে দেশ। তবে কি মানুষ দেখবে ধ্বংসাবশেষ? মুখ্যমন্ত্রীর তোলা প্রশ্নই যেন সত্যি করে দিল কুলপি। দক্ষিণ 24 পরগনার বাসিন্দা নজমা বিবি এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছিলেন। বুধবার দুপুরে তার মৃত্যু হয়। পরিবারের দাবি শুনানির আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন নজমা। ডিপ্রেশনে ছিল, আমার টেনশন করছিল। আমি ওই এসআইআর কাগজ নিয়ে। কুলপি থেকে সিঙ্গুর যত দূর তার থেকেও দূরে দিল্লি। কিন্তু দিল্লিতে কি কুলপিকে পৌঁছে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের সঙ্গী 15 জন। তার মধ্যে কি এসআইআর এর আতঙ্কে মৃত বলে যাদের স্বীকৃতি দিচ্ছে তৃণমূল, তাদের পরিবার পরিজনেরাও থাকবেন? 2 ফেব্রুয়ারি দিল্লিতে কমিশনের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। ইলেকশন কমিশন ঠিক করে দেবে 2 কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয়, না মানুষ ঠিক করবে গভর্নমেন্ট কে তৈরি করবে। মমতা ব্যানার্জির প্রশাসনের উপর নির্ভর করছে ইলেকশন কমিশন। আলাদা কোনো ইনফ্রাস্ট্রাকচার, ম্যান পাওয়ার তার নেই। তাই নামের ভুল বা পদবীর ভুল ইত্যাদি করে পাবলিককে হ্যারাসমেন্ট করছে এই তৃণমূল পরিচালিত প্রশাসনের লোকেরা।
এই চাপানুতরের মাঝেই রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের লড়াই আরও তীব্র হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে ভোটের কাজে চায় কমিশন, ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দিতে চায় কমিশন। স্বরাষ্ট্র সচিবকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে বলে জানিয়েছে কমিশন। আরও কিছু আমলা এবং আইপিএসকে ভিন রাজ্যে ভোটের কাজ দিতে চায় জাতীয় নির্বাচন কমিশন। সব ছাপিয়ে প্রশ্ন উঠছে, কোনো রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে কি অন্য রাজ্যে পর্যবেক্ষক হিসেবে ডাকা যায়? কমিশন কি ভোটের আগে রাজ্যের তৃণমূল সরকারের স্নায়ু পরীক্ষা করছে? বিজেপির দলদাস হচ্ছে এই কেন্দ্রের নির্বাচন কমিশন। যেন তেন প্রকারে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নানা রকম কারচুপি এবং অনৈতিক কাজ করে যাচ্ছে এই নির্বাচন কমিশন। শুধু কি নির্বাচন কমিশন? মুখ্যমন্ত্রী দিল্লি সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইডিও। ৩রা ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইডি মামলার শুনানি সুপ্রিম কোর্টে। 8ই জানুয়ারি আইপ্যাকের অফিসে হানা দিয়েছিল ইডি। আইপ্যাক কর্ণধার প্রতীক চৈনের বাড়িতেও যায় ইডি। দুই জায়গাতেই পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল অভিযোগ করেছিল দলীয় নথি চুরি করতে গেছে ইডি। মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি দলীয় নথি বাঁচাতেই ছুটে এসেছেন। যদিও ইডি দাবি করেছিল কয়লা পাচারের তদন্তে বাধা দেওয়া হয়েছে, হাতিয়ে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কাগজ, বৈদ্যুতিন সরঞ্জাম। সুপ্রিম কোর্টের প্রথম শুনানিতে ইডির মান রক্ষা হয়েছে। এরপর কি হবে? বাংলার বসন্তের বাতাসে দিল্লির শৈত্যপ্রবাহের ঝাপটা আসবে, নাকি বাংলার ঈষৎ উষ্ণ আবহাওয়া দিল্লির আবহাওয়াকেও গরম করবে? মুখ্যমন্ত্রী কিন্তু ভোটের আগে নিজের ইমেজ বাজি রেখে চলেছেন, ফলে গরম হচ্ছে ভোটের হাওয়া। আমাকে যদি আঘাত করেন, আমি প্রত্যাঘাত করে আমি টর্নেডো হয়ে যাই, আমি টর্নেডো হয়ে যাই, আমি তুফান হয়ে যাই, আমি ঝড় হয়ে যাই, আমি কালবৈশাখী হয়ে যাই। তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার। আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে। উনি যে ভয় পাচ্ছেন, তার মানে উনি স্বীকার করে দিলেন যে ওনার জেল যাত্রা হতে পারে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রেড রোড থেকে মুখ্যমন্ত্রী বুঝিয়েছিলেন তিনি দিল্লি যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অনেক আগেই হুঁশিয়ার করেছিলেন কমিশনকে, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যেতে পারেন বলেছিলেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। রাজ্য রাজনীতির পাড়া তাতে চড়ছে ক্রমশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কৃষি হবে, শিল্পও হবে, কিন্তু কৃষি জমি অধিগ্রহণ করা হবে না, একথা আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। কোথায় বললেন? সিঙ্গুরে দাঁড়িয়ে বললেন। অর্থাৎ আরও একবার সম্ভাবনার কথা বললেন বটে, কিন্তু কিভাবে সম্ভাবনা হবে বা বাস্তবায়ন কিভাবে হবে তার কি কোনো দিশা দেখালেন? অথবা এই প্রশ্নটাও উঠতে পারে যে এতগুলো বছর পর সিঙ্গুর নিয়ে কথা বলছেন, বার্তা দিচ্ছেন। বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। তারা বলছেন আসলে সম্ভাবনার সিঙ্গুর এখন শ্মশানে পরিণত হয়েছে। সিঙ্গুর আমার ফেভারিট জায়গা, মানে 2006 থেকে 8 সিঙ্গুরের মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি। সিঙ্গুর বামফ্রন্ট মানে নন্দীগ্রাম, গেল জমি গেল, কি গেল আর কি এলো? कि हमें असली परिवर्तन चाहिए। আসল পরিবর্তন চাই। 18ই জানুয়ারি সেদিন সিঙ্গুরে দাঁড়িয়েই বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে গেলেন নরেন্দ্র মোদী। আর বুধবার সেই সিঙ্গুরেই গেলেন মুখ্যমন্ত্রী। এখানে 8 একর জমির ওপর 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে, কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। এদিন মুখ্যমন্ত্রী সভা করেন ইন্দ্রখালিতে। সেখান থেকে 3 কিলোমিটার দূরেই বিডিও অফিস। 2006 সালের 25শে সেপ্টেম্বর সেদিন বিডিও অফিসে যান তৎকালীন বিরোধী নেত্রী মমতা। পুলিশও আসে। তারপরই তুলকালাম। বিডিও অফিসের অদূরে সভা করে পুরনো সেই দিনের কথাই কি মনে করাতে চাইলেন মমতা? সিঙ্গুরের মাটি, যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল, সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম। 26 দিন অনশন করেছিলাম, আরও করতাম, মরবার জন্য তৈরি ছিলাম, কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। উনি কখনো গিয়ে সরষার বীজ ছড়িয়েছেন, কখনো গিয়ে জেসিপি মেশিন দিয়ে জলাশয় তৈরি করে মাছ চাষের কথা বলেছেন, কিন্তু কোনোটাই সফল হয়নি। সিঙ্গুর কার্যত মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে। একদা শিল্প সম্ভাবনাময় সিঙ্গুর এখন শ্মশান। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ বিরোধী দলনেতার। সেই সিঙ্গুরেই শিল্প ফেরাতে শুভেন্দু অধিকারীর মুখে মোদির বার্তা। মাননীয় প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটি থেকে যেভাবে বলেছেন, এই রাজ্যে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, শিল্প তখনই আসবে যখন আইন শৃঙ্খলা ঠিক হবে। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहाँ कानून व्यवस्था बेहतर होगी। প্রধানমন্ত্রীর এই সফল সভাকে দেখার পরে এরা চিন্তিত হয়ে তৎক্ষণাৎ এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীকে ওখানে ছুটে যেতে হয়েছে। 18 জানুয়ারি নরেন্দ্র মোদী আর 28 তারিখ মুখ্যমন্ত্রী। দুই যুযুধানের দুই মুখ, নজরে সেই সিঙ্গুর। কি করেছো? সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছো, কিছু করেছো? একটাও ইট পুঁতেছো না, কিছু করবে না, শুধু বড় বড় কথা, বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। 2008 সালের 3রা অক্টোবর, পুজোর চতুর্থীর দিন, সাংবাদিক বৈঠক করে রতন টাটা ঘোষণা করেন সিঙ্গুরে কারখানা হচ্ছে না। বাংলা থেকে ন্যানো বিদায়ের 18 বছর পর আবার রাজনীতির হাতিয়ার সেই সিঙ্গুর। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। আজ সত্যি সত্যি হাসি মুখেই দেখতে পাওয়া গেল দেবকে। তৃণমূল সাংসদ এবং অভিনেতা। আজ ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন। আর উদ্বোধনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। করেছি, নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা, ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। দিদিকে হাত জোর করে ধন্যবাদ জানাতে চাইছি। দিদি, এইটা যে কত বড় কাজ হলো। এর কি কোনো সমাধান নেই? ঘাটাল মাস্টার প্ল্যান। সরকার এসেছে, সরকার গেছে, কথা রাখেনি কেউ। কিন্তু হার মানেননি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে আবার একটা ঢপবাজি মারা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস। সিঙ্গুরের সভা থেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, আর মুখে কেন্দ্রের বঞ্চনা। আমরা ঠিক করেছি, নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা, ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। 14 সাল থেকে ঘাটালের সাংসদ দেব। ঘাটাল মাস্টার প্ল্যান উদ্বোধন হতেই যুদ্ধ জয়ের হাসি অভিনেতা সাংসদের মুখে। 2024-এ নির্বাচনের আগে দিদি কথা দিয়েছিলেন কে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন, এবং 2025-এ আমাদের বিধানসভার বাজেটে তিনি 500 কোটি টাকা স্যাংশনও করেন, এবং আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল। 24-এর লোকসভার আগে আগে তখন রাজনীতির জল্পনা তুঙ্গে। দেব কি এবারও প্রার্থী হবেন? আর অভিনেতা সাংসদের মুখে তখন রোজ রোজ ঘাটাল মাস্টার প্ল্যান। 12 ফেব্রুয়ারি 2024 আরামবাগে সভা হলো। সেদিনই ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী। এবার চন্দ্রকোনা ঘাটাল, আমি যদি না বলি দেব আমার সাথে ঝগড়া করবে। তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি। দেবদেবী ছাড়া জিততে পারবেন না। যদি দেবদেবীরা পালিয়ে যায় পরিস্থিতি থেকে। আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে, আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে। 2 বছর আগে ফেব্রুয়ারি মাসের আরামবাগ, আর জানুয়ারি শেষে সেই হুগলি জেলারই সিঙ্গুর ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন হলো। ঘাটাল মাস্টার প্ল্যানের রাজনীতির বৃত্ত সম্পূর্ণ হলো কি? আবার একটা ঢপবাজি মারা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস। আমি দায়িত্ব নিয়ে বলছি, লিডার অব অপোজিশন খুব দায়িত্ব নিয়ে বলছে, 1 ডিসমিলও জমি অধিগ্রহণ হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি। 500 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি 300 কোটি টাকার কাজ হয়ে গেছে। টেন্ডার হয়নি, এস্টিমেট হয়নি, ওয়ার্ক অর্ডার দেয়নি, শুধুমাত্র ভোটের জন্য আজকে এখানে শিলান্যাস হচ্ছে, আর দেববাবু ওখানে গিয়ে তো খিচ মেরি ফটো করছেন। কত মানুষ লড়াই করতে করতে চলে গেছেন, স্বপ্ন দেখেছেন কি এক না একদিন কেউ না কেউ করবেন, কেউ কথা রাখেনি।
যিনি কথা রেখেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, আমাদের 3 বারের মুখ্যমন্ত্রী। তাহলে অবশেষে স্বপ্ন পূরণ হলো ঘাটালের? বিরোধী দলনেতা বলছেন স্বপ্ন পূরণ হবে একমাত্র বিজেপি ক্ষমতায় এলেই। বিজেপিকে আনবেন প্রধানমন্ত্রীর ইরিগেশন স্কিমে আমরা 50 টাকা কেন্দ্র 50 টাকা রাজ্য দিয়ে বিজেপি সরকার তৈরি 1 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর রূপায়ণ করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। প্রতি বছর বৃষ্টি মানেই আতঙ্কে সিটিয়ে যায় ঘাটাল, আর ঘাটালে সেই থই থই জলে ঘূর্ণিপাক খায় রাজনীতি। এদিনও শুভেন্দু অধিকারী বোঝালেন ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন আসলে ভাঁওতা। ভাঁওতা নাকি সত্যি, অপেক্ষায় ঘাটালবাসী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 31শে জানুয়ারি ফের বাংলায় আসছেন অমিত শাহ। সকালে বারাসত, বিকেলে যাবেন শিলিগুড়ি। কোনো জনসভা নয়, পার্টি ক্লাস নেবেন বিজেপির চাণক্য। এবং সেখানে অর্থাৎ সেই সভায় শুধুমাত্র উত্তরবঙ্গের 4 জেলার বিজেপি কর্মীরাই উপস্থিত থাকবেন। যদিও তৃণমূল এটা গুরুত্ব দিতে নারাজ। তারা দিল্লির বিজেপি নেতাদের কটাক্ষ করছেন ভোট পাখি বলে। समय आ गया है सोनार बांग्ला का सृजन करने का भी समय। বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকাকালীন অমিত শাহ বলেছিলেন, বাংলা, ওড়িশা ও কেরলে সরকার গড়তে পারলে তবেই সোনালী সময় আসবে। ওড়িশা গত বছরই দখল হয়ে গেছে, এবার সামনে মিশন বাংলা। তারই দিশা নির্দেশ করতে আগামী শনিবার উত্তর 24 পরগনায় বারাসাত হয়ে শিলিগুড়িতে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবারে সফরে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা বিজেপির কর্মীদের ভোট যুদ্ধের ক্লাস নেবেন বিজেপির চাণক্য। আগামী 31শে জানুয়ারি উত্তরবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে জনসভা নয়, দলের কর্মীদের নিয়ে সভা করবেন তিনি। বলা ভালো, বিজেপি সূত্রে খবর, দলের কর্মীদের ক্লাস নেবেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুরোপুরি সাংগঠনিক বৈঠক, কর্মী সম্মেলন। এখানে নির্দিষ্ট যারা পার্টির কার্যকর্তা, সিলেক্টেড পারসন, তারাই আসবেন এই বৈঠকে। কত ডেলিগেটস আসবেন? মোটামুটি এখনো পর্যন্ত 5000-এর মতন সংখ্যা। নির্বাচনে কিছুই প্রভাব পড়বে না, কারণ জানে এদের মানুষ স্থায়ীভাবে পাবে না এবং এদের ছোঁয়াও পাবে না। যেখানে পার্টির অস্তিত্বই সংকটে, সেখানে আর উনি কী করবেন? গত বিধানসভা ও লোকসভা নির্বাচনী পরিসংখ্যানের নিরিখে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আর দার্জিলিং এই 4 জেলায় কিছুটা হলেও এগিয়ে বিজেপি। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও তাদের শক্তি বেড়েছে। গত বিধানসভা ভোটে বিজেপি সর্বাধিক আসন জিতেছিল উত্তরবঙ্গ থেকেই। উত্তরের জমি পোক্ত করতে তৃণমূল মরিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে একাধিকবার উত্তরবঙ্গে গেছেন। 26-এর লক্ষ্যে একাধিক জেলায় রণসংকল্প সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে লড়াই এবার হাড্ডাহাড্ডি। ক্লাস নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী? একদম। পার্টির কার্যকর্তাদের আগামী নির্বাচনে কিভাবে এগোতে হবে তার টিপস এখান থেকে তৈরি হবে। এরা বাংলার মানুষকে টাকা দেয় না, বাংলার মনীষীদের অপমান করে, আর ভোটের সময় এরা ডেলি প্যাসেঞ্জারি করতে আসে। মানুষ বোঝেন এদের ডেলি প্যাসেঞ্জারির বিন্দুমাত্র কোনো প্রভাব। তৃণমূল বলছে অমিত শাহ ভোট পাখি, ভোট এলেই তারা আসেন, কিন্তু নির্বাচনের ফলাফলে অমিত শাহের এই সফরের কোনো প্রভাব পড়বে না। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। আনন্দপুর কাণ্ডে অনেকের কাছেই তিনি ভিলেন, আবার পাড়ার লোকেদের কাছে তিনি ভালো মানুষ। গঙ্গাধর দাসের কথা বলছি, যে আনন্দপুরের ডেকোরেটর সংস্থার গোডাউন পুরে খাক হয়ে গেছে, সেই ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাস। সেই গঙ্গাধর দাসের উত্থান কিন্তু ফুলের ব্যবসা থেকে। ফুলের ব্যবসা থেকে শুরু করে আজ বাংলার অন্যতম বড় ডেকোরেটর সংস্থার মালিক। এই গঙ্গাধর দাসের বায়োডেটার দিকে আসুন একবার নজর রাখা যাক। 4 বিঘে জমির ওপর তৈরি সাম্রাজ্য পুরে খাক। ছাই কোটি কোটি টাকার জিনিস। গঙ্গাধরের সাম্রাজ্য এখন ধ্বংসস্তূপ। খেজুরির গঙ্গাধরের কর্মজীবন শুরু ফুলের কারিগর হিসাবে। পরিশ্রম এবং ভাবমূর্তিতে নিজের ব্যবসায় সুনাম গড়ে তোলেন ডেকোরেটর শিল্পের বিরাট সাম্রাজ্য। রাজ্যের সীমা ছাড়িয়ে দেশের একাধিক প্রান্তে ব্যবসা। গঙ্গাধরের পরিবারের স্ত্রী এবং 4 ছেলে। খেজুরিতে একটি বেসরকারি স্কুলের মালিক। খেজুরির বাড়িতে খুব একটা থাকতেন না গঙ্গাধর, মাঝে মধ্যে আসতেন।
এলাকার সবার কাছেই তিনি ভালো মানুষ। উনি গ্রামের মধ্যে ভালো লোক, যথেষ্ট লোক আমরা বা গ্রামের সবাই সম্মানও দেয়। গঙ্গাধরবাবু দেখুন, আমরা ছোটবেলা থেকে দেখেছি মানুষ হিসেবে ভালো, মানুষের বিপদে আপদে। পাড়ায় ভালো মানুষ, আর কাজের ক্ষেত্রে অতিরিক্ত লাভের আশায় যে অনেক নিয়মকেই বুড়ো আঙুল দেখিয়েছেন। এত বড় গোডাউনে অগ্নি নির্বাপন ব্যবস্থা নামে যাচ্ছিল সেটা পরিহাস। এত বড় কারবারে শ্রমিকদের থাকার ব্যবস্থা এত খারাপ। গোটা ঘটনার দায় কেন মোমো সংস্থার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা? ওদের ওখান থেকেই আগুন এসছে, আমাদের পাশে গোডাউন তো 16 ফুট ডিস্টেন্সে। 4-5 কোটি টাকা আমার ক্ষতি হয়েছে, আমার ব্যবসা পুরো নেই। বুধবার আদালতে পেশ করা হয়েছিল গঙ্গাধর দাসকে। 4 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। গঙ্গাধরের মুখে কুলুপ। প্রপার্টিটা তো উনি ভাড়া দিয়ে দিয়েছিলেন, এই প্রপার্টিটা তো ওনার কোনো এরকম কোনো যোগাযোগই ছিল না এই প্রপার্টির সাথে। অবশ্যই ওনার একটা ডেকোরেশনের ব্যবসা চলতো, যেখানে ওই কাগজের ফুল এবং বেশ কিছু সাজানোর দ্রব্য ছাড়া কিছু ছিল না। একসময় নিজে শ্রমিক ছিলেন, এখন তার অধীনে কাজ করেন শয়ে শয়ে শ্রমিক। তাদের জন্য আরেকটু ভালো মালিক হয়ে উঠতে পারলেন না গঙ্গাধর? আনন্দপুরের ঘটনা বলছে গঙ্গাধর নিজের অতীতকে ভুলে গেছেন। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। সেনার গায়ে হাত দেওয়া এটা কি জলভাত হয়ে দাঁড়িয়েছে আমাদের বাংলায়? একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার, তিনি তার নিজের জমিতে জল দিচ্ছিলেন, কিন্তু এক তৃণমূল নেতা নাকি তাকে ফতোয়া দিয়েছেন। আর সেই ফতোয়া না মানায়, মানে নাতে আপত্তি তোলার জন্য ওই সেনা অফিসারকে, অবসরপ্রাপ্ত সেনা অফিসারকে বেধড়ক মারধর করা হয়েছে। বাঁকুড়ার ইন্দাসের এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে, এটা কি মগের মুলুক? কথায় কথা বলছে, হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবো, কেটে কুচি করে দেবো। তাহলে আমরা কোথায় বাস করছি? মাথা পিঠে পায়ে মার, বেদম মার খেয়ে সারা শরীরে অসহ্য যন্ত্রণা, অপমান আরও যেন বকেয়া ছিল অবসরপ্রাপ্ত সেনা অফিসারের। আক্রান্তকেই গ্রেপ্তার করলো ইন্দাস থানা। আর যিনি মারলেন সেই তৃণমূল কর্মীর নাগালি পেল না পুলিশ। জমিতে সামান্য সেচে জল দেওয়ার ঘটনা, তাতেই তৃণমূল কর্মীর গা জোয়ারির অভিযোগ বাঁকুড়ার ইন্দাসে। অবসরপ্রাপ্ত সেনা অফিসারও ছাড় পাচ্ছেন না। জল নিয়ে গন্ডগোলে অবসরপ্রাপ্ত সেনা অফিসারকে বেদম মারের অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। পরিবারের দাবি, প্রশান্ত কোনারকে আক্রান্ত হতে দেখে বাধা দিলে মার খান এক বিজেপি নেতার মা বাবা। লোকটাকে মারছিস কেন? ওদিকে বলেছি, বলার সাথে সাথে ওকে ছেড়ে দিয়ে আমাকে ফেলে মারছে। স্বামীকে এত মারছে, আমি সেই কেঁদে কেঁদে ছুটছি, পায়ে হাতে ধরছি, যারা ছেড়ে দাও ওরকম করে মেরো না। অবসরপ্রাপ্ত সেনা অফিসার প্রশান্ত কোনারের ছেলে ইন্দাস থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন। পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন তাদের। আমার সামর্থ্য থেকে আমি চাষ করছি, সেটা হচ্ছে গায়ের জ্বালা। বছর হতে পারে, তাহলে আমাকে মারবে কেন? এমনকি আমার গ্রামের আরও 5-7 জনকে মেরেছে। আক্রান্তদের সঙ্গে দেখা করেন ইন্দাসের বিজেপি বিধায়ক। রাজনৈতিক আক্রমণ দাবি করে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সরব হন। পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তৃণমূলের। যারা সাপোর্ট করছে, যারা ধরুন মারধর খাচ্ছে, তাদেরকে কোনো কেউ ছাড়াতে গেলে তাদেরকেও যে যচ্ছতাভাবে মারধর করা হচ্ছে, সেখানে তারাও বিচার পাচ্ছে না। তো একটা জনপ্রতিনিধি গ্রামে কি করতে গেলেন? গ্রামকে কি তিনি উস্কাতে গেলেন? বিজেপি বিধায়কের উস্কানি খুঁজছে তৃণমূল, কিন্তু অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকের হামলা নিয়ে চুপ। তৃণমূল হামলাকারীর পক্ষে বলেই কি মার খাওয়া সেনাকর্মীকে উল্টে গ্রেফতার করল পুলিশ? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।